রিজন অফিস থেকে এসে তুলির পছন্দের শাড়ি ওর হাতে দিতেই সাবিহা এসে প্যাকেটটা ছোঁ মেরে নিয়ে নিল। প্যাকেট থেকে শাড়িটা বের করে নিজের গায়ে ধরে মুচকি হেসে তুলির দিকে তাকালো। ভাবি, তুমি ভাইয়াকে নিজের জন্য লুকিয়ে শাড়ি নিয়ে আসতে কেন বলেছ? তুমি জানো না আমি শাড়ি পরতে কত ভালোবাসি? ভাইয়াকে তোমার জন্য শাড়ি নিয়ে আসতে বলার সময় কি আমার কথা একবারও মনে হলো না? সাবু, ওটা তোর ভাবিকে দিয়ে দে, আমি বেতন পেলে তোকে আবার শাড়ি কিনে দেব। রিজন বলল। কেন ভাইয়া? এই শাড়ি আমার পছন্দ হয়েছে, আমি এটা নেব। তুমি বেতন পেলে ভাবিকে এনে দিও। আর তাছাড়া আমার কালকে বন্ধুদের সাথে দেখা করতে যেতে হবে। এই শাড়িটা আমি পরে যাব। কি সুন্দর শাড়িটা! তোর তো জামা কাপড় শাড়ির অভাব নেই, তাই না? এটা তুই তুলিকে দিয়ে দেবন। আমি তো কথা দিচ্ছি, তোকে আমি সুন্দর একটা শাড়ি এনে দেব। এটা প্লিজ তুলিকে দিয়ে দে। একটু বোঝার চেষ্টা কর প্লিজ। সাবিহা, তুমি কাল এই শাড়িটা পরে বের হও, সমস্যা নেই, কিন্তু বাড়ি ফিরে এটা আমাকে দিয়ে দিও প্লিজ। আবার অন্যদিনও যদি কখনো প্রয়োজন হয় তখন তুমি নিও। ভাবি, তুমি আমাকে না করছো? মানে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে। একটা শাড়ি তো চেয়েছি, এমন ব্যবহার করছো যেন তোমার বাবার বাড়ি থেকে যৌতুক চেয়েছি। রিজন সাবিহাকে কিছু বলতে না দিয়ে তার হাত থেকে শাড়িটা নিয়ে নিজের রুমে চলে যায়। সাবিহার আগে ফুঁসতে থাকে, তুলির দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে রেগে তাকায়। হেই, তুমি আমার ভাইয়াকে এমন বানিয়ে নিচ্ছ, তাই না? আমার ভাইয়া আগে ঠিকই ছিল, তুমি বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর থেকেই সমস্যা তৈরি হচ্ছে। ভাইয়া কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে, সারাক্ষণ বউ বউ করতেই আছে। সাবিহা, তুমি ভুল বুঝছো আমাকে, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। শোনো তুলি, একদম আমার ভাইয়ের মতন আমাকে ভুল বোঝাতে আসবে না। আমি আমার ভাইয়ের মতন বোকা না। এসেছে তো ওই গ্রামের ভিখারি পরিবার থেকে, আর তুমি কি না আমার ভাইয়াকে বশ করে ফেলেছো? আমিও এর শেষ দেখে নেব। সাবিহা, শোনো প্লিজ। তুলির কোনো কথা না শুনে সাবিহা তুলির সামনে থেকে চলে যায়। তুলি এবার ভয় পেয়ে যায়। এবার এই ছোট্ট একটা বিষয় নিয়ে না জানি কি কি হতে চলেছে। তুলিও সেখানে আর না দাঁড়িয়ে থেকে রুমে চলে যায়। রিজন তখন বিছানায় বসে বসে জুতো খুলছিল। শাড়িটা বিছানায় রিজনের বাম পাশে রেখে দেওয়া। তুলিকে দেখে মুচকি হেসে বলল, এক গ্লাস পানি খাওয়াও তো তুলি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। তুলি টি টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি নিয়ে রিজনের দিকে বাড়িয়ে দিল। রিজন ঢকঢক করে পুরোটা পানি খেয়ে নিল। শুনুন না। হ্যাঁ বলো। আপনি না সাবিহার কাছে যান, গিয়ে শাড়িটা দিয়ে আসুন। আমার ভয় লাগছে, এটা নিয়ে বড় ঝামেলা বেঁধে যাবে বাড়িতে। সাবুকে এই শাড়ি কেন দেবে তুমি? ও তো ছোট, তাই না? আবদার করেছে, শাড়িটা পছন্দ হয়েছে, দিয়ে দিন প্লিজ। তুলি, এই শাড়িটা তোমার ভাই পাঠিয়েছে তোমাকে, তোমার ভাই। আমি তোমাকে এই শাড়িটা দিচ্ছি না যে সে চাইলো আর পেয়ে গেল। তবুও দিয়ে আসুন প্লিজ। সাবিহার শাড়িটা না পেলে বাড়িতে অশান্তি লাগবে। মাকে ভয় পাচ্ছ, তাই না? আপনিও তো ভয় পান। শুধু শুধু নিজেরাই সমস্যা তৈরি করে কি লাভ বলুন তো? ভুল বললে তুলি, আমি ওই মহিলাকে ভয় পাই না। আমার বাবার জন্য শুধু সবকিছু মেনে নিতে হয়, যে ভাবি হোক, মেনে তো নিতে হয়। আপনি এবার গিয়ে শাড়িটা দিয়ে আসুন। রিজন আর কোনো উপায় না দেখে বিছানা ছেড়ে উঠে সাবিহাকে শাড়িটা দিতে যাবে, ঠিক তখনই মিসেস হামিদা তাদের রুমে প্রবেশ করেন। সামনের দিকে এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তুলির দিকে তাকায়, পরক্ষণেই রিজনের দিকে তাকায়। কই, কি এমন শাড়ি এনেছিস বাজার থেকে দেখি? ও আচ্ছা, এই শাড়ি। বিছানায় থাকা নতুন শাড়ি দেখে নিজের হাতে তুলে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকেন তিনি। এই শাড়ির জন্য তুই আমার মেয়েকে বকেছিস, রাগ দেখিয়েছিস? এই শাড়িটা আমার মেয়ে পছন্দ করেছে, তাকে শাড়িটা দিতে অস্বীকার করেছিস? আমার মেয়ে এই শাড়ির জন্য বিছানায় পড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে, আর এই শাড়ি তোর বউ পরবে? মা, ওটা আমি তুলিকে কিনে দিইনি। তুই কিনে দিসনি তো কে দিয়েছে? তোর বউয়ের আলাদা কোনো পুরুষ আছে নাকি রে রিজন? মা, ওই শাড়ি ওকে ওর ভাই দিয়েছে। তো কি হয়েছে? ওর ভাই দিক বা ওর চাষা বাপ দিক, আমার মেয়ের পছন্দ হয়েছে মানে এই শাড়ি আমার মেয়ের। আমার কথা কানে গেছে দুজনের? মা, আপনি শাড়ি নিয়ে যান, সাবিহাকে দিন, কিন্তু প্লিজ আমার বাবাকে নিয়ে আর আমার ফ্যামিলিকে নিয়ে কোনো আজেবাজে কথা বলবেন না।
কথা শেষ করতেই মিসেস হামিদা তুলিকে চড় দেওয়ার জন্য হাত তুললেন। সাথে সাথে তুলি হাত দিয়ে চোখ মুখ ঢেকে নেয়। চড় দিইনি, ভয় দেখালাম। পরবর্তীতে আমার মুখের ওপর কথা বললে এটা আর উপরে থেমে থাকবে না, তোমার গালে বসে যাবে, বুঝেছো মেয়ে? সরি মা, আপনি শাড়িটা নিয়ে যান, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করবেন। বাড়িতে তো মনে হয় আদব কায়দা কিচ্ছু শেখায়নি। আমি বুঝি না মা, সাবিয়ার দুটো আলমারি ভর্তি জামা কাপড়, শখের সব পোশাক থাকা সত্ত্বেও কেন এই একটা শাড়ির জন্য কান্নাকাটি করতে হবে? আমার মেয়ের দুটো আলমারি কেন, 2 ডজন আলমারি ভর্তিও যদি থাকে, তারপরও সে যেটা পছন্দ করবে সেটা ওর, অন্য কারণ না। মা, এভাবে ওকে মাথায় তুলো না, একদিন আর সামলাতে পারবে না। বউ কি তোকে জাদুটোনা করলো নাকি রে রিজন? না মানে আগে তো এমন কথা বলতিস না তুই, এই কথাবার্তা সাহস বেশি হয়ে যাচ্ছে। এর চেয়ে বাড়তে থাকলে এই বাড়িতে আর জায়গা দিতে পারবো না। রিজন কিছু বলতে যাবে, ঠিক তখনই তুলি তার হাত ধরে ইশারায় কিছু বলতে নিষেধ করে। মিসেস হামিদাও সেটা খেয়াল করেন। হ্যাঁ, এরকমই বরকে সামলে রাখো, তুমিও উড়ো না আর তাকেও উড়তে দিও না। বেশি উড়লে ডানা আর পা দুটোই কেটে ছেঁটে রেখে দেব। উড়তে কেন, হাঁটতেও পারবে না। কথাগুলো বলে মিসেস হামিদা শাড়িটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। রিজন তুলির দিকে অসহায় চোখে তাকায়। আমি কেমন কাপুরুষ হয়ে যাচ্ছি, বাবার কিছু হয়ে যাবে এই ভয়ে। আমি আমার স্ত্রীকে তার অধিকার তো দিতে পারছি না, তার ভাইয়ের দেওয়া শাড়িটাও তাকে দিতে পারলাম না। চিন্তা করবেন না আপনি, ওপরওয়ালা আছেন তো, তিনি সব কিছু দেখছেন। আমাদের ভালো সময় খুব জলদিই আসবে, দেখবেন। তোমার কথা যেন সত্যি হয় তুলি, প্রার্থনা করো এই জবটা থাকতে থাকতেই যেন ভালো আর একটা জব পেয়ে যাই। তখন আমি তুমির একটা ছোট্ট বাসা নিয়ে সুখে সংসার করব। আমরা বাসা নিলে বাবা কি করবেন? ওরা তো বাবাকে আরো চাপে রাখবে, বুঝতে পারছেন রিজন? বাবা, না জানি কি করব, কি হবে, সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। রাতে শুয়ে শুয়ে তুলি রিজনকে একটা কথা বলবে বলে ভাবছে, কিন্তু রিজন কথাটা ঠিক কিভাবে নেবে সেটা চিন্তা করে বলতে পারছে না। কিন্তু তার যে বলতেই হবে। সব চিন্তা উপেক্ষা করে কথাটা বলার উদ্দেশ্যে রিজনের দিকে পাশ ফিরে সই তুলি। কিছু বলতে যাবে, ঠিক তখনই রিজন বলে ওঠে, আমি তোমার কোনো ইচ্ছে পূরণ করতে পারছি না, তোমার দৈনন্দিন চাহিদাই তো মেটাতে পারছি না। বাড়িতে ওদের মা আর মেয়ের এত অন্যায়ের প্রতিবাদও করতে পারি না, শুধু একটাই কারণে, আর সেটা হচ্ছে আমার বাবা। তিনি 2বার স্ট্রোক করেছেন। এই সাংসারিক অশান্তিতে যদি আবার চিন্তা করতে শুরু করেন আর ওনার যদি কিছু হয়, তাহলে আমার কি হবে বলো তো? ছোটবেলায় মাকে হারিয়েছি, এখন শুধু বাবাটাই আছে। অনেক আগেই বাসা ভাড়া করে অন্য কোথাও থাকতাম, বাবাকেও নিয়ে যেতাম, কিন্তু বাবা তো আর বউ আর তার মেয়েকে ছাড়া থাকতেই পারবে না। আর তাছাড়া আমার বেতন যে টাকা পাই, ওটাতে বাসা ভাড়া, সংসার চালানো, অন্যান্য খরচ চালানো সম্ভব না। থাক, বাদ দাও, ওটা তোমার আর এক মা আর বোন। বাবার এখন এই অবস্থা, তারা না হয় অবুঝ, তাই বলে তুমিও যদি ওসব নিয়ে পড়ে থাকো তাহলে কি হয় বলো? বাবা একটু শক্ত হলেই ওরা আর এমন করার সাহস পেত না, কিন্তু বাবা তো ওনার সব কথাই শুনবে। আচ্ছা বাদ দিন ওসব কথা, আমি একটা কথা বলতে চাইছিলাম আপনাকে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। বলো। আচ্ছা, আপনি তো আর একটা ভালো জবের জন্য চেষ্টা করছেন, তাই না? আপনিও চেষ্টা করলেন, আবার আমিও যদি আপনাকে একটু সাহায্য করি তাহলে ভালো হবে না? তুমি কিভাবে সাহায্য করবে? আমার বান্ধবীর স্বামীর অফিসে চাকরির বিজ্ঞাপন দিয়েছে, ওখানে আমি আর তুমি দুজনেই যদি অ্যাপ্লাই করি তাহলে কেমন হয়? না না, তোমাকে কিছু করতে হবে না, আমি দেখছি কিছু করা যায় কিনা। আপনি একা করলে আপনার উপর বেশি চাপ পড়বে, আমিও যদি আপনাকে সাহায্য করি তাহলে মসৃণভাবে আমরা সংসার চালিয়ে নিতে পারবো। কিন্তু অফিসটা আমাদের এখান থেকে হেঁটে গেলে 20 মিনিটের দূরত্ব, আমি আর আপনি প্রতিদিন গল্প করতে করতে হেঁটে যাবো আর আসবো। আর তাছাড়া কাগজ জমা বা ইন্টারভিউ দিলেই যে চাকরি হয়ে যাবে ব্যাপারটা তো এমন না, চেষ্টা করে তো দেখি। আচ্ছা ঠিক আছে, কথা বলে দেখো তুমি তোমার বান্ধবীর সাথে। কথা হয়েছে, সে সকালেই আমাদের দুজনকে যেতে বলেছে। সকালে? কিন্তু আমার তো অফিস আছে। আপনি অফিসে বলে ছুটি নিন একদিনের, বলুন যে আপনার খুব শরীর খারাপ,
এই চাকরিটা হয়ে গেলে হয়তো আমরা একটু শান্তিতে নিজেদের ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। খুব আফসোস হয় তাই না আমাকে বিয়ে করে? বিয়ে করে কেন আফসোস হবে? এই যে আমার পরিবারের এই অবস্থা, এরকম কম বেশি সব পরিবারই হয়ে থাকে। আপনি চিন্তা করবেন না তো, আমি সব কিছু ঠিক করে নেব। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। সকাল সকাল উঠে তো তোমাকে আবার রান্না করতে হবে, তাই না? হ্যাঁ, ঘুমাবো, আপনিও ঘুমান। হুম। রিজন হাত বাড়িয়ে তুলিকে নিজের দিকে টেনে নিয়ে বুকে জড়িয়ে নেয়। তুলিও নির্দ্বিধায় রিজনের বুকে শান্তিতে ঘুম দেয়। সকালবেলা রিজন আর তুলি তাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র গুছিয়ে নিজেরা রেডি হচ্ছিল। দরজা নক করার শব্দে তুলি গিয়ে দরজা খুলে দেয়। বাবা, আপনি? হ্যাঁ রে মা, আসুন, ভিতরে আসুন। এক কাপ চা খাওয়াবে আমাকে? চা? কিন্তু বাবা, এখন তো নাস্তা করার সময়। পরে খাবো, এখন একটু চা হলে মন্দ হতো না। আচ্ছা বাবা বসুন, আমি এক্ষুনি চা করে এনে দিচ্ছি। ঠিক আছে, আমি বসছি রে মা। ঠিক আছে। তুলি দৌড়ে রান্নাঘরে চলে যায়, তাড়াতাড়ি করে চা বানিয়ে নিয়ে ফিরে আসে। এই নিন বাবা চা। বসো, একটু আমার পাশে বসো। রিজন, তুমি চেয়ারটা টেনে সামনে বসো। দুজনই বাবার কথা মতো বসে। রিজন আজকাল বাবার সাথে খুব একটা কথা বলে না। তার বাবা রুমে আসার পর একটা কথাও বলেনি সে। আমি একটা কথা বলতে এসেছি তোমাদের দুজনকে, একটু তাড়াতাড়ি বলেন, আমাদের দুজনের চাকরির ইন্টারভিউ আছে। দুজনেরই? হ্যাঁ বাবা, ভাবলাম আমিও আপনার ছেলের সাথে একটু সাহায্য করি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো মা, কি আর বলবো, নিজেই হয়ে গিয়েছি সব বিষয়ে অপারগ। নিজের বউয়ের আর মেয়ের মন কিভাবে রাখতে হয় এটা তো খুব ভালো পারেন আপনি। কে বলেছেন আপনি অপারগ? প্লিজ আপনি বাবার সাথে এভাবে কথা বলবেন না। না রে মা, ও তো বলবেই। ওকে আমি ছোটবেলা থেকে ওর অধিকার আদায়ই করতে পারিনি। মারা গেলে আমার যে কি হবে আমি নিজেও জানি না। তবে অনেক ভেবে দেখলাম এভাবে আর চলতে দেওয়া যায় না। কি? কিভাবে চলতে দেওয়া যায় না? কিছু করতে পারবেন আপনি? বউয়ের মুখের ওপর তো কিচ্ছু বলতে পারেন না। বউ আর মেয়ে যা বলবে এ বাড়িতে তাই হবে। এজন্যই তো এ বাড়িতে থাকতে চাইছিলাম না। শুধুমাত্র আপনার কথা ভেবে আমাকে ওই দুই পশুর সাথে এক বাড়িতে থাকতে হচ্ছে। তুই তো চাস আমি শক্ত হই, তাই তো? আমিও ভেবে দেখলাম আমি নরম মনের মানুষ, ওই জন্যই হয়তো এত কিছু করছে, এত বেড়ে গিয়েছে ওরা। আপনি কিছু করতে পারবেন না। এতদিনে আপনি শক্ত হাতে সবকিছু হ্যান্ডেল করলে পরিস্থিতি এত কঠিন হতো না। আপনি চাইলেই কঠিন হয়ে পরিস্থিতি নিজের আয়ত্তে নিতে পারতেন। অথচ আপনি ভাবেন আপনার দ্বিতীয় বউ বয়সে আপনার চেয়ে অনেক ছোট, কিছু বললেই হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে। এই কারণেই তো বউয়ের কথায় শোনেন আর চলেন। ওই মহিলা চলে গেলে কি হবে? না করে আপনার সেবা যত্ন, আর না করে আপনাকে রান্না বান্না করে খাওয়ায়। এবার থেকে আমি কঠোর হব রে বাবা। এতদিন শুধু ওদের অত্যাচারে আমি ছিলাম, কিন্তু এই নিষ্পাপ মেয়েটার খারাপ অবস্থা আমি আর মেনে নিতে পারছি না। গতকাল নিজের ভাইয়ের দেওয়া শাড়িটা পর্যন্ত হারাতে হলো। আমি সব শুনেছি মা, আমি এতদিন ভুল ছিলাম। ভেবেছিলাম হয়তো এক সময় ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঠিক তো হচ্ছেই না। তাই অন্য রাস্তা দেখতে হবে। আপনি দেখেছেন মার্কেটের প্রতিটা দোকানই তাকে চেনে। প্রত্যেক দিন সন্ধ্যায় মার মেয়ের বের হতেই হবে। শুধু মার্কেট এরিয়া আর গোল্ডেন এরিয়া ওনাদের যেতেই হবে। কত টাকা ওই মহিলাকে আপনি দিয়ে রেখেছেন ওপরওয়ালাই জানে। চেয়ে জানিয়ে বা না জানিয়ে অনেক নিয়েছে, এটা সত্য। কিন্তু আমার এখন যা আছে তা সব কিছু এখন তোর। আমার মানে? আমার সব কিছু আমি তোর নামে দিয়েছি। সাবুকেও তার অংশ দিয়েছি, আমাদের কাউকে না জানিয়ে। হ্যাঁ, তোরা কেউ জানিস না। আজ আমি সব কিছু তোদের দিতে এসছি। এই যে দেখছিস ব্যাগ, এখানে এই বাড়ির 3 ভাগের 2 ভাগ তোর একটা দলিল। ব্যাংকে 28 লাখ টাকা ছিল, তোকে 15 দিয়েছি, সাবুকে 7 দিয়েছি, বাকি আমার নামে রেখেছি। বাকি যেখানে যা কিছু আছে সব কিছুর ভাগ করে দিয়েছি তোদের। আমি হয়তো তোর মায়ের কথা মতো চলতাম, তাকে হারিয়ে ফেলার ভয়ে, কিন্তু তোকে আমি তোর প্রাপ্য দিয়েছি। রিজন আর কি বলবে কিছু বুঝতে পারছে না। সে এতদিন মানুষের কথা শুনে ভাবতো তার বাবার যা কিছু আছে সব কিছু তার ছোট মাকে দিয়েছে, তাই বাবার প্রতি মনে মনে একটা ক্ষোভও ছিল। আচ্ছা, তোমাদের তো দেরি হয়ে যাচ্ছে, এখন তোমরা বের হও। আর রিজন, তুমি বর্তমানে ভালো কিছু পেয়ে গেলে তাই বলে পরিশ্রম করা ছেড়ো না। কিভাবে নিজে আরও উন্নতি করা যায় এটা ভাববে। আর বৌমা তো আছে, সে ঠিক সব কিছু সামলে নেবে, আমি জানি। ভাগ্য করে এমন একজনকে পেয়েছো। বৌমা, বিকেলে এই অদম বাবাটার সাথে একটু বের হবে কেমন? কেন বাবা? বের হলেই বুঝতে পারবে। রিজন, তুমিও ফ্রি থেকো।
বৌমা, এই কাগজপত্রগুলো ভালো করে রেখে দাও। ঠিক আছে বাবা, এবার বেরিয়ে যাও দুজন, ভালো কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। রিজন আর তুলি দুজন বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। ইন্টারভিউ শেষ করে দুজন একসাথে বাড়ি ফিরে আসে। ফিরে এসে দুজন সোজা নিজেদের রুমে চলে যায়। রিজন ব্যাগটা রেখেই ফ্রেশ হতে চলে যায়। তুলি বসে বসে চিন্তা করছে, ইন্টারভিউ তো সে ভালোই দিয়েছে, রিজনও বলল সেও ভালো দিয়েছে, তাহলে সব কিছু ওখানেই না বললে কল দিয়ে কেন জানিয়ে দেবে বলল? তাহলে কি ওদের চাকরিটা হবে না? রিজন বাহিরে এলে তুলিও গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তুলি আর রিজন দুজন খাওয়ার জন্য খাবার টেবিলে গিয়ে দেখে সেখানে কোনো খাবার নেই। টেবিলে খাবার না পেয়ে তুলি তার শাশুড়ির রুমে যায়। তার শাশুড়ি আর ননদ বসে বসে কিছু করছিল। তুলি আর ভিতরে যায় না, বাহির থেকেই ডাক দেয়, আজকে রান্না হয়নি মা? জমিদারের মেয়ে চলে এসেছে দেখছি, রান্না হবে কি করে? রান্না কি করেছেন আপনি? সকালে তাড়াহুড়োর মধ্যে আমি তো তবুও রান্না করে গিয়েছিলাম। সকালেরটা রান্না করেছো, দুপুরে কিভাবে থাকবে? বৌমা, তোমরা কি রেডি হও? রিজনের বাবা বলল। রেডি হবে কেন? হামিদা বলে উঠল, বাহিরে কাজ আছে। ঠিক আছে বাবা, আমি রেডি হচ্ছি আর ওনাকেও বলছি। তুলি আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। মিসেস হামিদা বিছানা থেকে উঠে ওনার স্বামীর কাছে আসেন। এসে সামনে দাঁড়িয়ে ওনার দিকে তাকান। ওরা রেডি হবে মানে? কেন রেডি হবে? তুমিই বা রেডি হতে কেন বললে? জানতেই পারবে, সবুর করো। এক্ষুনি বলো, সময় হলে জানতে পারবে। আজ অন্য সুরে গান গাইছো মনে হচ্ছে। গান তো প্রতিদিনই গাইতে হয়, আজকে থেকে না হয় অন্য সুরেই গাইলাম। তুমি কিন্তু বেশি কথা বলছো। ঘরের বউ তুমি, বউয়ের মতোই থাকবে। কি বললে? কেন, শুনতে পাওনি? আবার বলতে হবে? তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি কিন্তু আজই চলে যাব বাড়ি ছেড়ে। মুখ দেখাতে পারবে তো এই সমাজে এই বয়সে তোমার বউ চলে গেলে? বউ থাকলে যদি অসুখীতে থাকতে হয়, জীবন থেকে খুশি স্যাক্রিফাইস করতে হয়, সবার সাথে সম্পর্ক শেষ করতে হয়, তাহলে বউ থাকার চেয়ে এই বয়সে একা থাকাই ভালো। তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? আমি কিন্তু তোমার এই ব্যবহার সহ্য করব না। বাবা, অনেক হয়েছে, তুমি আম্মুর সাথে এমন ব্যবহার কেন করছো? সাবিহা বলে উঠল। সাবু, তুই এবার থেকে বেশি কথা বললে তুইও তোর মায়ের সাথে যেখানে ইচ্ছে চলে যেতে পারিস মা। এতদিন কিচ্ছু বলিনি, তোদের মা মেয়ের সব কথা শুনেছি। পরের মেয়েটাকে বউ করে এনে কি ব্যবহারটাই না করছিস তার সাথে। বাবা, একদম তুমি ওদের হয়ে কথা বলবে না বলে দিলাম। শোনো, তুমি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি সত্যি সত্যি সাবুকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর যখন লোকের মুখে মুখে এই বয়সে বউ চলে যাওয়ার কথা শুনবে, তখন ভালো লাগবে তো? হামিদা বলল, হ্যাঁ ভালো লাগবে, তুমি যাও, চলে যাও। আমিও দেখতে চাই তোমার ভাইয়েরা কয়দিন তোমাকে দেখতে পারে। আমার ভাইয়েরা আমাকে দেখতে পারবে না? তুমি থাকো তোমার বাড়ি নিয়ে, আমরা চললাম। তুমি তোমার সাথে ছেলে আর ছেলের বউকে নিয়েই থাকো। হ্যাঁ, তুমি ওদের সাথেই থাকো বাবা। সাবু, তুই তোর মায়ের সাথে গেলে আমার টাকা সম্পত্তি একটুও পাবি না। এমনি এমনি বলছি না, সত্য কথা বললাম। আমার কথার অবাধ্য হলেই আমার টাকা আর সম্পত্তি কিচ্ছু পাবি না। তোর মা এতদিনে আর কতটুকুই নিতে পেরেছে আমার থেকে। এখন চিন্তা কর, তুই তোর মায়ের সাথে যাবি কিনা। যে কোনো একটা বেছে নিতে হবে তোর। কথাগুলো বলি রাজ্জাক সাহেব রুম থেকে বেরিয়ে গেলেন। মিসেস হামিদা তার মেয়ের হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে গেলেন। আলমারির ওখানে নিয়ে গিয়ে হাত ছেড়ে দেন। যা, ব্যাগ গুছিয়ে নে, এখানে আর এক মুহূর্তও থাকবো না। এই লোকটার সাহস বেড়ে গেছে, কথাবার্তায় তেজ দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। যা, নিজের ব্যাগ গুছিয়ে নে। মাথা ঠান্ডা করো আম্মু। মাথা ঠান্ডাই আছে, তুই নিজের ব্যাগ গুছিয়ে নে। আমরা আজই এই বাড়ি ছেড়ে চলে যাব, ওই লোক থাকুক ওর ছেলে আর ছেলের বউকে নিয়ে। তুমি শুনলে না বাবা কি বলল? এখান থেকে গেলে বাবার কিছুই পাবো না আমরা। এতদিন তোর বাবা আমাদের কথা মতো চলেছে, আজকে তার সুর বদলে গেছে। তুই বুঝতে পারছিস এখন কি কি করতে হবে তোর বাবার মন রাখতে? ভালো হয়ে থাকলেই হলো। আমার ভবিষ্যৎ আছে, পড়াশোনার জন্য অনেক টাকা লাগবে। এখন আমি তোমার সাথে বেরিয়ে গেলে আমাকে সব হারাতে হবে। তুই কি বলতে চাইছিস? আমি তোমার সাথে যেতে পারবো না। যাবি না তুই? না, যাব না। তুই পারবি রিজন আর রিজনের বউয়ের সাথে থাকতে? হ্যাঁ পারবো, আমি আমার স্বার্থের জন্য সব করতে পারবো। এখানে থাকতে হলে তোকে কাজ করতে হবে। তোর বাবা, রিজন, ওর বউ যা বলবে সব শুনে এখানে থাকতে হবে। পারবি তুই? হ্যাঁ পারবো, তবুও আমি আমার বাবার সব কিছু থেকে বঞ্চিত হতে পারবো না।
শেষবারের মতন বলছি সাবু, তুই আমার সাথে যাবি কিনা বল। এক কথা বারবার জিজ্ঞেস করো না তো আম্মু, আমি তোমার সাথে কোথাও যাব না। তোমার ভাই আর তার বউদের তোমাকে কেমন ভালোবাসে তা আমার জানা আছে। তাদের জিনিস দিতে পারলেই তারা খুশি, যতক্ষণ দিতে পারবে ততক্ষণ ভালো। আর তোমার কি মনে হয় তুমি ওখানে গেলে তোমাকে দেখে রাখবে? এখানেই আবার ফিরে আসতে হবে। কাজ কি আছে, এখানেই থেকে যাও। তোমার ইচ্ছে, তুমি কি করবে। তুই এতগুলো কথা বলতে পারলি, মায়ের কথা শুনবি না? না শুনবো না, নিজে বাঁচতে পারলি অনেক। মায়ের কথাও ভাবছিস না? মায়ের থেকেই তো শেখা, নিজে ভালোভাবে বাঁচতে হলে কারোর কথা ভাবলে চলবে না। সাবু, একদম চিৎকার করবে না আম্মু। দেখো তুমি কি করবে, আমি যাচ্ছি। সাবিয়া নিজের রুমে গিয়ে শাড়ির প্যাকেটটা নিয়ে তুলির রুমের দিকে যায়। মিসেস হামিদা নিজের মেয়ের এরকম ব্যবহার দেখে থ মেরে দাঁড়িয়ে থাকেন। নিজের মেয়ের জন্য এতদিন তিনি রিজন আর তুলির সাথে খারাপ ব্যবহার করেছেন, যেন তাদের বাবা তার সব কিছু শুধু তার আর তার মেয়ে সাবিহাকে দেন। কিন্তু রাজ্জাক সাহেবের ব্যবহার এত তাড়াতাড়ি বদলে যাবে, আর তার সাথে নিজের মেয়েরও, এটা তিনি ভাবতে পারেননি। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন কি করা উচিত তার। সাবিহা শাড়ির প্যাকেটটা নিয়ে তুলির রুমের দরজা নক করে। তুলি বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর রিজন খাটের ওপর দুই পা তুলে বসে ফোন টিপছিল। দরজায় নক করার শব্দ শুনি তুলি গিয়ে দরজা খুলে দেয়। সাবিহা ভিতরে চলে আসে। এই যে তোমার শাড়ি। আমার শাড়ি লাগবে না। কেন, কি হয়েছে? আমি তো শাড়িটা তোমাকে দিয়ে দিয়েছি। না, আমার আর কিছুই লাগবে না। কি হয়েছে তোর? তুই এসে শাড়ি ফেরত দিচ্ছিস যে? চেঞ্জ হতে চাইছি, চেঞ্জ হতে দে ভাইয়া। চেঞ্জ হতে চাইছিস কেন? ভালো হোস না, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। আহ, চুপ করবেন আপনি। কি হয়েছে সাবিহা? কিছু হয়নি, আমি আর কখনো তোমার জিনিসের দিকে নজর দেব না। আমি কি কিছু করেছি? না, তুমি কিছুই করনি, তবে আমি বুঝতে পারছি আমি অনেক অন্যায় করে যাচ্ছি। কি হয়েছে তোমার? কিছু না ভাবি, সরি। আর থাকো, ভালো লাগছে না, আমি যাচ্ছি এখন। বাহিরে যাবে? না, তোমরা যাও। আচ্ছা, কিছু খাবে? না, আমি আসছি। চল আমাদের সাথে, বাইরে যাবি, তাড়াতাড়ি রেডি হয়ে নে। হ্যাঁ যাও, রেডি হয়ে নাও। ইচ্ছে করছে না, তোরা যা ভাইয়া। রেডি হতে বলেছে কিন্তু সাবু। যা, গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। সারাদিন খাইনি, খুব ক্ষুধা পেয়েছে, বাহিরে গিয়ে আগে খাবো। ঠিক আছে। সাবিহা রুম থেকে বেরিয়ে চলে যায়। তুলি গিয়ে রিজনের পাশে বসে। কি হলো বলুন তো? আমিও ভাবছি, তবে বাবা মার জোরে জোরে কথা শুনতে পেলাম। আমার বাবা মনে হয় এবার সব কিছু হ্যান্ডেল করা শুরু করেছে। বাবা যদি আগে থেকে এটা করতো তাহলে এত কষ্ট সহ্য করতে হতো না। আগে যা হয়েছে হয়েছে, এখন সব কিছু ঠিক হয়ে গেলে তবুও হতো। আমি তো আসার পর থেকে শাশুড়ির ভালোবাসাই পাইনি। অপেক্ষা করো, বাবা যদি শক্ত হয় তাহলে আমাদের ভালো দিন আসতে আর সময় নেবে না। তাই যেন হয়। কথা শেষে কোনো এক ভালো কিছুর আশায় দুজনের মুখে একটু হাসি ফুটে ওঠে। আশায় থাকে তাদের সাথে হয়তো এখন থেকে সব কিছু ভালো হতে চলেছে। কয়েকদিন কেটে গিয়েছে। মিসেস হামিদা খুব প্রয়োজন না হলে নিজের রুম থেকে বের হন না। নিজের স্বামী আর মেয়ের বদলে যাওয়া দেখে তিনি কিছুদিন যাবৎ খুবই দুশ্চিন্তায় আছেন। সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। সাবিহাও তুলি আর রিজনের সাথে খুব মিলে গিয়েছে। দেখে মনে হবে ওদের মধ্যে কখনো খারাপ কোনো সম্পর্কই ছিল না। এসব দেখে মেয়ের উপর রাগ হওয়ার বদলে খারাপ লাগা শুরু হয়েছে ওনার। মাঝে মাঝে তুলির জন্য খারাপ লাগে। বিয়ে হয়ে আসার পর তিনিও শাশুড়ির ভালোবাসা পাননি, কিন্তু পরিবার, মা বাবা ছেড়ে শ্বশুরবাড়ি এসে অপরিচিত সবার সাথে থাকতে হয়। সেখানে যদি ভালোবাসা না থাকে তাহলে বাড়ির বউয়ের ওপর দিয়ে কেমন ঝড় যায় সেটা হয়তো সবাই আন্দাজ করতে পারে। এবার সাবিহার কথা তিনি অন্যভাবে ভাবা শুরু করেছেন। এখন তিনি বিশ্বাস করেন যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেও পড়তে হতে পারে। মেয়ের প্রতি প্রথমে খুবই অভিমান হয়েছিল তার। যেই মেয়ের জন্য এত কিছু করেছেন সেই মেয়ে কিনা তাকে ছেড়ে ওদের সাথে এক হয়েছে। মিসেস হামিদা বিছানায় বসেছিলেন। এমন সময় রাজ্জাক সাহেব এসে আলমারি থেকে নতুন শার্ট বের করতে থাকলেন। মিসেস হামিদা বিছানা থেকে নেমে ওনার পাশে গিয়ে দাঁড়ান। পাশে স্ত্রীকে দেখে দাঁড়িয়ে যান রাজ্জাক সাহেব। তিনিও সেদিনের পর থেকে স্ত্রীর মধ্যে পরিবর্তন লক্ষ্য করছেন। কিছু বলবে? কোথায় যাবে? রিজনা তুলির জন্য নতুন ফ্ল্যাট দেখতে যাব। নতুন ফ্ল্যাট কেন? হ্যাঁ, ওরা আলাদা থাকবে। আলাদা কেন থাকবে?
ওরা এখানেই থাকবে। যেখানে মান সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে আর কতদিন? তুলিও তো মানুষ, ও নিজের বাড়ির মানুষ, বাড়ির সবাইকে ছেড়ে এখানে এসেছে। ভালো রাখা আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আমরা তা পারিনি। আমাকে মাপ করা কি যায় না? মাপ? বেশি পাপ করে ফেলেছি কি? নিজে তো নিজের অনেক শাস্তি দিচ্ছি। আমি আমার ছেলে মেয়ে বৌমাকে নিয়ে একসাথে থাকবো। কার মুখে কি শুনেছি আমি? আমি বলছি, একটাবার আমাকে সুযোগ দাও। আমি যদি আবার ভুল করি, তাহলে আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। এসো, বসো এখানে, বলে রাজ্জাক সাহেব স্ত্রীর হাত ধরে নিয়ে বিছানায় বসিয়ে দেন। শোনো, আমরা আর আছি বা কদিন এই দুনিয়ায়? তারপর তো আমাদের চলে যেতেই হবে। থেকে যাবে কি যেন? আমাদের আচরণ, আমাদের করা ভালো কাজ, এসবই থাকবে। আমি এই কয়েকদিনে খুব ভালো করে বুঝে গেছি সব কিছু। আমি এতদিন নিজের ভালো চাইতাম, মেয়ের ভালো চাইতাম, আর সেটা অন্যায়ভাবে। এখন সবার ভালো চাই, সবাই একসাথে থাকতে চাই। সত্যি বলছো তুমি? মিথ্যা কেন বলবো? তাহলে নতুন ফ্ল্যাট দেখা বাদ দেব? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা থাকো, আমি সবার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। এই শার্ট ভিতরে রাখো, বসো, আমি আসছি। মিসেস হামিদা তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে চলে যান। রাজ্জাক সাহেব ওনার যাওয়ার দিকে তাকিয়ে থাকেন আর ভাবেন, আসলেই মানুষের পরিবর্তন সম্ভব। মানুষের পারিপার্শ্বিক পরিবেশ পরিবর্তন হলে মানুষও পরিবর্তন হয়, আর সেটা যদি ভালো দিক বয়ে আনে তাহলে তো ভালোই। মিসেস হামিদা নাস্তা বানাচ্ছিলেন, এমন সময় তুলি বিকেলে নাস্তা আর চা বানাতে এসে দেখে শাশুড়ি রান্নাঘরে। অবাক হয়ে এগিয়ে যায়। আপনার কিছু খেতে ইচ্ছে করলে আমাকে বলতেন মা, আপনি কেন রান্নাঘরে আসতে গেলেন? শোনো মেয়ে, আমি কিন্তু এখনো পরিবারের দায়িত্ব তোমাকে দিইনি। আমি যা বানাচ্ছি সেটাই আজ সবাই খাবে, আর আমার কিছু খেতে ইচ্ছে করলে তোমাকে কেন বানিয়ে দিতে হবে? না মানে, আপনি কষ্ট করে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছেন, তাই বলছিলাম আর কি। তোমাকে এত কিছু বলতে হবে না। আমি আজ নাস্তা বানিয়ে খাওয়াবো সবাইকে। যাও, আমিই বানাবো, সমস্যা নেই। আমি কোনো সাহায্য করব মা? ও, তুমি তো ভালো চা বানাতে পারো, ওটা তুমিই বানাও। ঠিক আছে মা। হ্যাঁ, আমার নাস্তা হতে হতে তোমার চা বানানো হয়ে যাবে। দুজনের কাজ হয়ে গেলে সবাইকে বসার রুমে এসে বসতে বলো। ঠিক আছে মা। সাবু কোথায়? সাবু আর আপনার ছেলে বসে বসে ফোনে লুডো খেলছে, আর আমাকে চা বানিয়ে নিয়ে যেতে বললো। আচ্ছা, নাস্তা বানিয়ে দিই তাহলে, তোমাদের জন্য আরো ভালো হবে। মা। হ্যাঁ বলো। না কিছু না। আরে বলো। কিছু না মা, আপনি নাস্তা বানান। বলে ফেলো। আপনাকে আজ অন্য রকম লাগছে। কেমন অন্য রকম লাগছে? সেটা বলতে পারছি না, কিন্তু অন্য রকম লাগছে। চা বানিয়ে নাও তাড়াতাড়ি, আমার হয়ে গেছে। ঠিক আছে। তুলি চা বানানোর প্রায় শেষের দিকে রুমে গিয়ে রিজন আর সাবিহাকে বসার রুমে এসে বসতে বলে। দুই ভাই বোন গিয়ে দেখে তাদের বাবা মাও বসে আছে। সাবিহা ভাবে তার মা আবার উল্টো পাল্টা কিছু করবে না তো। সে এই কদিন তাদের সাথে মিল দিয়ে বুঝতে পেরেছে পরিবারে এভাবেই থাকা উচিত। পরিবার এরকমই হয়। পরিবারের সবাই এক হলে সেখানে ভালোবাসা দেখা যায়। সবাই গিয়ে সোফায় বসলে তুলি চা এনে সবাইকে দেয়। মিসেস হামিদা চায়ের কাপটা নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমার কিছু বলার আছে তোমাদের। রিজন নাস্তা করা বাদ দিয়ে তার ছোট মায়ের দিকে তাকায়। কি বলবেন? হ্যাঁ বলবো, নাস্তা করতে থাক, সমস্যা নেই, ভয় পাস না। রিজন, তোমার মা একটা সিদ্ধান্ত নিয়েছে, আশা করছি তোমাদের সবার পছন্দ হবে। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত মা? আমি সংসারের সমস্ত দায়িত্ব তুলিকে দিতে চাই। আজ থেকে সমস্ত দিক তুলিই দেখবে। আমি? কিন্তু কেন মা? আপনি যেখানে আছেন সেখানে আমার কেন সংসারের দায়িত্ব নিতে হবে? যেভাবে চলছে চলুক না। হ্যাঁ, আর তাছাড়া তুলি তো এখন জবও করছে, করুক। আমি দায়িত্বটা তাকেই দিতে চাই। আর আমি একটা কথা বলতে চাই, আগে যা হয়েছে হয়েছে, সবাই ভুলে যাওয়ার চেষ্টা করো। আমি বড় হয়ে তো আর তোমাদের পা ধরে ক্ষমা চাইতে পারি না, তবুও বলবো ক্ষমা করে দিস সবাই। কি বলছেন মা এসব? এসব বলবেন না একদম। আমি কিচ্ছু চাই না, শুধু ভালোবাসা দিলেই হবে। মিসেস হামিদা পাশে রাখা গহনার বাক্স থেকে চুড়ি বের করে তুলির হাতটা নিজের কাছে নিয়ে চুড়ি পরিয়ে দিতে শুরু করেন। সামনে থাকা সবাই অবাক হয়ে যায় মিসেস হামিদার ব্যবহারে। রিজন বাবার দিকে তাকায়।
ইস, তার বাবা যদি আগে থেকে এরকম শক্ত হতো তাহলে এই দিনটা অনেক দিন আগেই পেয়ে যেত। সব কিছু জীবনে আসার সঠিক সময় আছে, এই ভেবেই ছোট মার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তুলির দিকে ছলছল চোখে তাকিয়ে মিসেস হামিদা বলেন, অনেক তো অন্যায় করেছি, দূরে রেখেছি, এখন সব ভুলে একবার বুকে আসবি মা। কথাটা শোনা মাত্রই তুলি আর এক মুহূর্ত দেরি না করে তার শাশুড়িকে জড়িয়ে ধরে। রিজন, রাজ্জাক সাহেব, সাবিহা সবাই মুখে হাসি ফুটে যায়। রিজন এবার নিশ্চিন্ত হয়, কারণ হয়তো এবার থেকে সত্যি তাদের জীবনটা অন্যরকম সুন্দর হবে। প্রতিটা মেয়েই চায় তার শ্বশুরবাড়ির সবাই যেন তাকে ভালোবাসে। এই ভালোবাসা পেতে মেয়েরা নিজেদের ভালো লাগা খারাপ লাগা সব ভুলে যায়। প্রতিটি মেয়ের শাশুড়ি যেন মেয়েটার দ্বিতীয় মা হয়ে উঠতে পারে। তুলির মতন ছেলের বউও সবখানেই হওয়া উচিত। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।